যদি ওর কিছু হয় তবে তোমার ফাঁসি হয়ে যাবে। তুমি কি জানো ও কে? ও কোটি কোটি টাকার মালিক। যদি আমার মালিকের কিছু হয় তবে তোকে আমি ছাড়ব না। এখন এদের আর কেউ বাঁচাতে পারবে না। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। সূর্যের প্রথম রশ্মিগুলো কংক্রিটের ইমারতগুলোর ফাঁক দিয়ে রাস্তা খুঁজছিল। আর ঠিক সেই সময় এক রোগা পাতলা ছেলে কাঁধে একটা ছেঁড়া বস্তা নিয়ে গলিতে ঢুকল। বয়স বড়জোর ১৮ কি ১৯ বছর। নাম ছিল আদিত্য। মানুষ তাকে নামে চিনত না। সবাই তাকে বলত, আরে ওই কুড়ানো ছেলেটা। আদিত্য রোজ ভোর ৪টে উঠত, মায়ের পুরনো শাড়ি দিয়ে বানানো বস্তাটা তুলে নিয়ে বেরিয়ে পড়ত। হোটেলের পিছনে, হোস্টেলের ডাস্টবিনে, হাসপাতালের বাইরে পড়ে থাকা মেডিকেল বর্জ্যের স্তূপ, যেখান থেকে যা পাওয়া যায়, প্লাস্টিক, বোতল, কার্ডবোর্ড। বেলা বাড়ার সাথে সাথে বস্তা ভরে যেত। দুপুর নাগাদ ভাঙালিওয়ালার কাছে সেগুলো বেচে দিত। ওই টাকাই ছিল তার ফিস, ওই টাকাই তার বইপত্র, আর ওই টাকাই ছিল তার স্বপ্ন। মানুষ এটা জেনেও কোনো ভ্রুক্ষেপ করত না যে ওই কুড়ানো ছেলেটাই শহরের সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র। কলেজে তার পরিচয় আলাদা ছিল। ছেঁড়া চটি, পুরনো জামাকাপড়, ব্যাগে নতুন বইয়ের ওপর খবরের কাগজের মলাট। কিছু ছেলে হাসাহাসি করত, ভাই আজ কোন আবর্জনাটা পড়ছিস? কেউ বলতো, ডাক্তার হবে, আগে স্নান করতে শেখ। আদিত্য কিছু বলতো না। সে জানত উত্তর দিতে গেলে সময় নষ্ট হয়। তার পড়ার জন্য সময় দরকার ছিল। রাতে যখন শহর ঘুমাত তখন আদিত্য জাগত। রাস্তার ধারের হলুদ স্ট্রিট ল্যাম্পের নিচে বসে অ্যানাটমি পড়ত। হাড়ের নাম, শিরার পথ, হৃৎপিণ্ডের স্পন্দন। সবচেয়ে বেশি তার হৃৎপিণ্ডই পছন্দ ছিল। সে নিজেকে বলত, যদি হৃৎপিণ্ড ঠিক থাকে তবে মানুষ সবকিছু সহ্য করে নিতে পারে। তার বাবা অনেক বছর আগেই চলে গিয়েছিল। মা অন্যের বাড়িতে বাসন মাজত। অনেক সময় ফিস দেওয়ার টাকা জোগাড় হতো না। তখন আদিত্য দুদিন বেশি করে আবর্জনা কুড়াত, না খেয়ে থাকত, কিন্তু পড়া অসম্পূর্ণ রাখত না। একদিন কলেজের প্রফেসর জিজ্ঞেস করলেন, বলো, যদি রোগীর কাছে টাকা না থাকে তবে ডাক্তারের কর্তব্য কি? ক্লাস চুপ ছিল। আদিত্য হাত তুলল, স্যার, ডাক্তারের কর্তব্য হল চিকিৎসা করা, বাকি সব পরে। কিছু ছাত্র হাসল। প্রফেসর চুপ থাকলেন। তার দৃষ্টি কিছুক্ষণের জন্য আদিত্যের উপর আটকে গেল। সেই সন্ধ্যায় আদিত্য হাসপাতালের বাইরে আবর্জনা কুড়াচ্ছিল। সামনে সেই বড় প্রাইভেট হাসপাতাল যেখানে ১ মিনিটের ফিসে কোনো গরিবের ১ বছর চলে যায়। সে রোজ ওখান দিয়েই যেত, কিন্তু সেদিন কপাল তাকে ওখানেই আটকে দিল। ভেতর থেকে চিৎকার এলো, হুড়োহুড়ি, সিকিউরিটির আওয়াজ, জলদি করো, আইসিইউ তৈরি করো। আদিত্য মাথা তুলে দেখল স্ট্রেচার দৌড়াচ্ছে। একটা লোক দামি স্যুট পরে জ্ঞান হারিয়ে পড়ে আছে, মুখে ভয়ের ছাপ। আদিত্যর চোখ সরু হয়ে গেল। সে নিজের বুকে হাত রাখল। হার্ট, সে বিড়বিড় করে বলল। সে যে লক্ষণগুলো দেখল তা সে বইতে পড়েছিল। সে জানত না যে এটাই সেই মুহূর্ত যা তার জীবনকে আবর্জনার স্তূপ থেকে তুলে ইতিহাসের পাতায় নিয়ে যাবে। আর এটা তো কেবল শুরু ছিল। আদিত্য কয়েক সেকেন্ড ওখানেই দাঁড়িয়ে থাকল। হাতে বস্তা ছিল, পায়ে সেই ঘষা চটি। সামনে হাসপাতালের কাঁচের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। ভেতরে চাঞ্চল্য তুঙ্গে, বাইরে আফরানা তাফারি। সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছিল। সরুন সরুন, ভিআইপি কেস আছে। আদিত্যর বুক ধরফর করছিল, কিন্তু ভয়ে নয়, মাথায় একটা জিনিসই ঘুরছিল। এটা সাধারণ হার্ট অ্যাটাক নয়। সে যা দেখছিল তা ক্লাসে পড়া কেসের সাথে মিলে যাচ্ছিল। নীল হয়ে যাওয়া মুখ, নিঃশ্বাসের কষ্ট। যদি ঠিক সময় কিছু না করা হয়? সে কথা অসম্পূর্ণ রেখে দিল। সে ভেতরে যেতে চাইল, না, যেতে নয়, দৌড়ে পৌঁছতে চাইল। কিন্তু যেমনই সে গেটের দিকে পা বাড়াল, সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। আবে, কোথায় যাচ্ছিস? আমাকে ভেতরে যেতে হবে, আদিত্য শান্ত গলায় বলল। গার্ড তাকে ওপর নিচ দেখল। বস্তা, নোংরা হাত, সাধারণ চেহারা। তুই পাগল নাকি? হট এখান থেকে। আদিত্য আবার চেষ্টা করল। ওই লোকটার অবস্থা খুব আশঙ্কাজনক, সম্ভবত ম্যাসিভ হার্ট অ্যাটাক। গার্ড হেসে উঠল, ও ডাক্তার সাহেব, চল বেরো এখান থেকে, নইলে এখনই ডান্ডা পড়বে। আদিত্য পিছিয়ে গেল, কিন্তু নজর তখনও কাঁচের দরজার ওপারে ছিল। সে ভেতরে ডাক্তারদের দৌড়াদৌড়ি করতে দেখছিল। বড় বড় নাম, দামি ডিগ্রি, তবুও মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আদিত্যর হাত নিজে থেকেই কেঁপে উঠল। যদি আমি ভুল হই তবে? যদি আমি ভেতরে যাই আর কিছু বিগড়ে যাই? সে প্রথমবার নিজের ভয় অনুভব করল। সে রাস্তার ধারে বসে পড়ল।
বস্তাটা নিচে রাখল, মাথায় হাত দিল। তার মায়ের কথা মনে পড়ল। বেটা, তুই যাই হোস না কেন, কখনো ভুল কাজ করিস না। এটা ভুল ছিল না ঠিক? আইনের চোখে ভুল, মানবতার চোখে? ভেতর থেকে এক নার্সকে বাইরে দৌড়ে আসতে দেখা গেল। ডাক্তারবাবু, বিপি পড়ে যাচ্ছে। কেউ বলল, আইসিইউ রেডি রাখো, কিছু বোঝা যাচ্ছে না। আদিত্য উঠে দাঁড়াল। এখন ভয়ে পিছনে ফেলে সে এগিয়ে গেল। সে নিজেকে বলল, যদি আজ চুপ থাকি তবে সব পড়াশোনা বৃথা। সে আবার গেটের দিকে এগোল। এবার গলায় দ্বিধা ছিল না। আমি মেডিকেল স্টুডেন্ট, সে জোরালো গলায় বলল। কিছু লোক থামল। আমি এমবিবিএস করছি, আর আমার মনে হচ্ছে ভেতরে যা হচ্ছে তা ঠিক দিকে যাচ্ছে না। একজন ডাক্তার ঘুরে তাকাল। তুমি? আদিত্য মাথা নাড়ল। হ্যাঁ, আমি। আর যদি আপনি আমাকে 5 মিনিট সময় দেন তবে হয়তো একটা প্রাণ বেঁচে যেতে পারে। হলে নিস্তব্ধতা ছড়িয়ে গেল। কেউ হাসল, কেউ রেগে গেল। এটা রসিকতার সময় নয়, কেউ একজন বলল। আদিত্য জানত এখন পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। হয় সে এখানেই থেকে যাবে সারা জীবনের জন্য আবর্জনা কুড়ানো ছেলে হয়ে, নয়তো সে সেটা করবে যার জন্য সে আবর্জনা স্তূপে বসে স্বপ্ন দেখেছিল। আর ভেতরে সময় দ্রুত ফুরিয়ে আসছিল। হলে দাঁড়িয়ে থাকা লোকজন আদিত্যকে এমনভাবে দেখছিল যেন কেউ ভুল জায়গায় চলে এসেছে। কেউ ফিসফিস করে বলল, এ তো ওই আবর্জনা কুড়ানো ছেলেটা না? অন্যজন হাসতে হাসতে জবাব দিল, আরে হ্যাঁ, এটাই, আজ ডাক্তার হওয়ার নাটক করছে। আদিত্য কারোর দিকে তাকাল না। তার দৃষ্টি শুধু ওই দরজার উপর ছিল, যার পিছনে একজন মানুষ মৃত্যুর সাথে লড়ছিল। তখনই একজন সিনিয়র ডাক্তার সাদা চুল আর ভারী গলার শব্দে এগিয়ে এলেন। নাম কি তোমার? আদিত্য স্যার। আর তুমি কি করবে ভেতরে গিয়ে? আদিত্য না থেমে বলল, প্রথমে অ্যাঞ্জিওগ্রাফি রিপোর্ট দেখব। যদি আমার ধারণা ঠিক হয় তবে ব্লকেজ এমন জায়গায় আছে যেখানে ডিরেক্ট ইন্টারভেনশন রিস্কি। ডাক্তারের ভ্রু কুঁচকে গেল। এই সব তুমি কিভাবে জানো? বই থেকে স্যার, আর রাত জেগে পড়ার থেকে। তার গলায় না ছিল অহংকার, না ছিল ভয়, ছিল কেবল বিশ্বাস। কিছুক্ষণের জন্য ডাক্তার চুপ থাকলেন। ভেতর থেকে আবার আওয়াজ এলো, স্যার, পালস খুব উইক। ডাক্তার দীর্ঘশ্বাস নিলেন। ঠিক আছে, তিনি বললেন, 5 মিনিট। যদি তুমি একটাও ভুল পদক্ষেপ নাও তবে তোমাকে আমি নিজে বাইরে ছুঁড়ে ফেলব। আদিত্যর বিশ্বাস হল না। ধন্যবাদ স্যার। যখন সে একটা কোনায় বস্তাটা রাখল তখন তার হাত কাঁপছিল। ওই হাত যেগুলো কিছুক্ষণ আগে আবর্জনা তুলছিল, এখন দস্তানা পড়ছিল। অপারেশন থিয়েটারের আলো চোখে বিঁধছিল। মেশিনের বিপ বিপ আওয়াজ তার হার্টবিটের সাথে মিলে যাচ্ছিল। রুগী স্ট্রেচারে শুয়েছিল, বয়স 50-এর কাছাকাছি, দামি জামা কাপড়, কিন্তু মুখ সাদা হয়ে গিয়েছিল। মনিটরের লাইনগুলো এলোমেলো। আদিত্য স্ক্রিন দেখল, তার সন্দেহ ঠিক ছিল। লেফট সাইডে মেজর ব্লকেজ আছে, সে ধীরে ধীরে বলল। একজন নার্স অবাক হয়ে তার দিকে তাকাল। ডাক্তার জিজ্ঞেস করলেন, এখন? আদিত্য ঢোক গিলে বলল, যদি এখন স্ট্যান্ডার্ড পদ্ধতি নেওয়া হয় তবে হৃৎপিণ্ড জবাব দিয়ে দিতে পারে। ঘরে নিস্তব্ধতা ছিল। তবে তোমার পদ্ধতি? আদিত্য মাথা তুলল। ঝুঁকিপূর্ণ, কিন্তু এটাই শেষ রাস্তা। ডাক্তার ঘড়ি দেখলেন। তোমার কাছে 2 মিনিট আছে। আদিত্য নিজের শ্বাস সামলাল। সে মায়ের মুখটা মনে করল, আর তারপর হাত বাড়াল। সেই মুহূর্তে সে গরিব বা আবর্জনা কুড়ানো ছেলে ছিল না। সে ছিল স্রেফ একজন মেডিকেল ছাত্র, যে একজন মানুষের হৃৎস্পন্দন ধরে দাঁড়িয়েছিল। অপারেশন থিয়েটারে ঘড়ির টিকটিক শব্দ হঠাৎ খুব জোরে মনে হতে লাগল। প্রতিটি সেকেন্ড ছিল এক একটা সিদ্ধান্তের মতো। আদিত্যের আঙুলগুলো দস্তানার ভেতরে কিছুটা ঘাম ছিল, কিন্তু ধরা ছিল মজবুত। সে নিজেকে বলল, ভয়কে বাইরে রাখো, মস্তিষ্ককে ভেতরে। সিনিয়র ডাক্তার তার প্রতিটি নড়াচড়া দেখছিলেন। কারো রাগ হচ্ছিল, কারো ভয়, আবার কারো অদ্ভুত কৌতূহল। যদি কিছু ভুল হয়, একজন ডাক্তার নিচু স্বরে বললেন। আদিত্য কথা শেষ করতে দিল না, তবে দায়িত্ব আমার হবে। সে স্ক্রিনে আবার নজর দিল। ব্লকেজ হার্ড, সে বলল। সরাসরি পথে চাপ দিলে আর্টারি ফেটে যেতে পারে। ডাক্তার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, তবে কি হৃৎপিণ্ডের সাথে কথা বলবে? আদিত্য প্রথমবার তাদের দিকে তাকাল। না স্যার, হৃৎপিণ্ডের পিছন দিক দিয়ে যাব। ঘরে শোরগোল পড়ে গেল। এটা খুব বিপজ্জনক। একজন স্টুডেন্ট এসব করবে? এটা পাগলামি। আদিত্য কারো কথা শুনল না। সে সরু ক্যাথেটার নিল। তার প্রতিটি মুভমেন্ট ছিল চিন্তাশীল, যেন সে আগে বহুবার এই কাজ করেছে। আসলে করেছিল বইতে, ভিডিওতে, নিজের মনে। মনিটরে লাইনগুলো টলে উঠল। বিপি পড়ে যাচ্ছে, নার্স বলে উঠল। একজন ডাক্তার এগিয়ে এলেন। থামো। আদিত্য শান্ত গলায় বলল, যদি এখন থামি তবে সব শেষ। তার গলায় এমন ভরসা ছিল যে কেউ আর এগোল না। সে শেষবার হালকা একটা চাপ দিল। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। তারপর বিপ 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 লয় ফিরে আসছিল।
মনিটরের লাইন সোজা থাকল না, হৃৎপিণ্ড আবার কথা বলতে শুরু করেছিল। কারো মুখ থেকে বেরিয়ে এলো, এটা এটা হয়ে গেল। আদিত্য ধীরে ধীরে হাত সরিয়ে নিল। তার কাঁধ ঢিলে হয়ে গেল। এখন তার হাত কাঁপছিল, ভয়ে নয়, বরং মানসিক চাপ কমে যাওয়ার ফলে। সিনিয়র ডাক্তার কিছু বললেন না। কয়েক সেকেন্ড শুধু মেশিনের শব্দ ছিল। তারপর সেই কঠোর গলার স্বর নরম হয়ে এলো। তুমি আজ সেটা করলে যা আমরা করতে পারিনি। আদিত্য মাথা নত করল। স্যার, রোগী জীবিত আছে, এটাই যথেষ্ট। বাইরে হাসপাতালের লবিতে তখনও কেই জানত না ভেতরে কি হয়েছে, আর আদিত্য জানত না যে এই জয় তার জীবনের সবথেকে বড় পরীক্ষার শুরু, কারণ দরজার বাইরে আইন অপেক্ষা করছিল। অপারেশন থিয়েটারের দরজা খুললে বাইরে দাগিয়ে থাকা লোকজনের শ্বাস থমকে গেল। আদিত্য সবার শেষে বেরোল, কোনো হিরোর মতো চালচলন ছাড়াই, মাথা সামান্য নিচু, চোখে ক্লান্তি। সিনিয়র ডাক্তার এগিয়ে এলেন। রোগী এখন বিপদমুক্ত। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা থাকল, তারপর শোরগোল। মিডিয়ার ক্যামেরাগুলো জ্বলে উঠল। স্যার, এটা কি অলৌকিক? হাসপাতাল কি কোনো নতুন প্রযুক্তি ব্যবহার করল? কিন্তু কেউ আদিত্যের দিকে ইশারা করার আগেই হাসপাতাল ম্যানেজমেন্ট তৎপর হয়ে উঠল। এই কথা বাইরে যাওয়া উচিত নয়, একজন নিচু স্বরে বলল। যদি জানা যায় যে একজন স্টুডেন্ট। বাক্যটি অসম্পূর্ণ থেকে গেল। আদিত্যকে একটা কোণায় বসিয়ে রাখা হলো। তুমি ভালো কাজ করেছ, একজন নার্স ফিসফিস করে বলল। আদিত্য হালকা হাসল। তার প্রশংসা চাই না, তার শুধু স্বস্তি ছিল। তখনই বাইরে থেকে সাইরেনের শব্দ এলো। পুলিশ। একজন ইন্সপেক্টর দ্রুত পায়ে ভেতরে এলেন। আদিত্যকে? আদিত্য দাঁড়িয়ে পড়ল। আমি। ইন্সপেক্টর সোজাসুজি বললেন, বিনা লাইসেন্সে মেডিকেল প্রসিডিওর করার অপরাধে তোমাকে হেফাজতে নেওয়া হচ্ছে। ভিড় আবার শান্ত হয়ে গেল। আদিত্যর মা, যে কোনোভাবে খবর পেয়ে পৌঁছেছিলেন, এগিয়ে এলেন। সাহেব, আমার ছেলে প্রাণ বাঁচিয়েছে। ইন্সপেক্টর চোখ নিচু করলেন। মা, আমরা বুঝি, কিন্তু আইন। আদিত্য মায়ের হাত ধরল। কেঁদো না, সে বলল। যদি আজ এটা না করতাম তবে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। হাত করা তার কবজিতে এঁটে বসল, সেই কবজি যা কিছুক্ষণ আগেই একটা হৃৎপিণ্ডকে সামলেছিল। ক্যামেরা সব বন্দি করছিল। পুলিশের জিপ চলতে শুরু করল। পিছনে হাসপাতাল দাঁড়িয়ে থাকল, চকচকে অথচ নীরব। আদিত্য জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিল। তার মুখে ভয় ছিল না, ছিল শুধু একটা প্রশ্ন, সঠিক কাজের কি এই মূল্য হয়? আর শহরের ঠিক সেই সময় একজন কোটিপতি আইসিইউর বিছানায় চোখ খুলতে যাচ্ছিলেন। তিনি তখনও জানতেন না তার হৃৎস্পন্দন কে ফিরিয়ে দিয়েছে। কাহিনী এখনও বাকি ছিল। আইসিইউর হালকা নীল আলোতে কোটিপতি বিরাজ মালহোত্রা ধীরে ধীরে চোখ খুললেন। বুকে সামান্য ব্যথা ছিল, কিন্তু হৃৎস্পন্দন স্থির। মেশিনের শব্দ এখন আর ভয়ানক লাগছিল না। তিনি শুকনো ঠোঁটে জিজ্ঞেস করলেন, আমি কি বেঁচে আছি? পাশে দাঁড়িয়ে থাকা প্রাইভেট ডাক্তার সাথে সাথে ঝুঁকে বললেন, হ্যাঁ স্যার, আপনি একদম সুরক্ষিত আছেন। হাসপাতালের টিম। বিরাজ তার কথা থামিয়ে দিলেন। মিথ্যে বলো না। অজ্ঞান হবার আগে আমি তোমাদের মুখ দেখেছিলাম। তোমরা ঘাবড়ে গিয়েছিলে। তার গলা দুর্বল ছিল, কিন্তু ব্যক্তিত্ব সজীব ছিল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এগিয়ে এলো। স্যার, সত্যি এই যে আপনাকে বাঁচানোর জন্য কোনো সিনিয়র সার্জন ছিল না। বিরাজের ভ্রু কুঁচকে গেল। তবে কে? কয়েক মুহূর্তের নীরবতার পর অ্যাসিস্ট্যান্ট বলল, একজন মেডিকেল স্টুডেন্ট, খুব গরিব, আবর্জনা কুড়িয়ে পড়াশোনা করে। বিরাজের মুখে বিস্ময় স্পষ্ট। নাম আদিত্য। মনিটরে বিপ বেড়ে গেল। আর সে কোথায়? স্যার, পুলিশ তাকে নিয়ে গেছে, বিনা লাইসেন্সে সার্জারি করার কেসে। বিরাজ চোখ বন্ধ করে নিলেন। কয়েক সেকেন্ড পর খুললেন। তখন চোখে রাগ ছিল। যে ছেলেটা আমার প্রাণ বাঁচালো সে জেলে আছে, এক্ষুনি ফোন লাগাও। সেই সময় শহরের হাজতে আদিত্য মেঝেতে বসেছিল, পিঠ দেওয়ালে ঠেকানো, চোখ বন্ধ। তার ঘুম আসছিল না, তার ভয়ও লাগছিল না। তার শুধু মায়ের জন্য চিন্তা হচ্ছিল, আর এক অদ্ভুত শান্তিও কাজ করছিল। অন্তত লোকটা বেঁচে আছে, সে ভাবল। দরজা হঠাৎ খুলে গেল। হাবিলদার বলল, তুই আদিত্য? হ্যাঁ, চল বাইরে। আদিত্য বুঝতে পারল না। সে চুপচাপ উঠল। বাইরে আসতেই সে দেখল পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছেন, ফোনে কথা বলছেন। জি স্যার, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। জি। হাত কড়া খুলে গেল। ইন্সপেক্টর বললেন, তোমার জামিন হয়ে গেছে। কে করালো? আদিত্য জিজ্ঞেস করল। ইন্সপেক্টর একটা নাম নিলেন, বিরাজ মালহোত্রা। আদিত্য কিছু বলল না,
শুধু মাথা নত করল। হাসপাতালে কয়েক ঘণ্টা পর আদিত্যকে আইসিইউর ঘরে নিয়ে যাওয়া হলো। বিরাজ তাকে দেখছিলেন, সেই সাধারণ জামাকাপড়, সেই শান্ত চোখ। তো তুমিই সেই, বিরাজ বললেন, যে আমার হৃৎস্পন্দন ফিরিয়ে দিয়েছ। আদিত্য শুধু বলল, আমি আমার কর্তব্য করেছি স্যার। বিরাজ হাসলেন। আজ বুঝলাম, কখনো কখনো সবথেকে দামি জিনিস আবর্জনায় নয়, আবর্জনা থেকে উঠে আসে। আর সেখানেই ওই ঘরে এক নতুন কাহিনীর ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছিল। বিরাজ বললেন, আমি তোমাকে পুরস্কার দিতে চাই, টাকা, গাড়ি, বিদেশে পড়াশোনা, যা চাও। আদিত্য চুপ থাকল। কয়েক সেকেন্ড পর বলল, স্যার, যদি সত্যিই দিতে চান তবে একটা কাজ করে দিন। আমার মাকে যেন আর বাসন মাজতে না হয়, আর আমার ফিস, বইপত্র, ব্যাস ওটুকুই। ঘরের লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল। এত বড় প্রাণ বাঁচানোর পর এত ছোট আবদার? বিরাজ মাথা নাড়লেন। আজ তুমি আমাকে কিছু শিখিয়ে দিলে আদিত্য। তিনি ডাক্তারদের দিকে তাকালেন। আর তোমরা সব মনে রেখো, আজ যদি এই ছেলেটি না থাকত তবে আমার জায়গায় অন্য কেউ থাকত। ডাক্তারদের মাথা নিচু হয়ে গেল। কিন্তু কাহিনী এখানেই শেষ হল না। বিরাজ পরের বাক্যটি ধীরে ধীরে বললেন, আর এক কথা, আমি চাই আদিত্যর কেস পুরোপুরি তুলে নেওয়া হোক এবং ওকে সেই সম্মান দেওয়া হোক যা একজন ডাক্তার পায়। এই সিদ্ধান্ত সহজ ছিল না। আইন, মেডিকেল কাউন্সিল, হাসপাতাল সব মাঝে ছিল। আদিত্য বুঝেছিল এই লড়াই এখনও বাকি, আর এই লড়াই অপারেশন থিয়েটারে নয়, সিস্টেমের সামনে লড়তে হবে। পরদিন সকালে শহরটা অন্যরকম লাগছিল। খবরের কাগজের শিরোনাম বদলে গিয়েছিল। আবর্জনা কুড়োনো ছেলে নয়, মেডিকেল স্টুডেন্ট, যেই হাতকে সমাজ অবজ্ঞা করেছিল সেই হাতই প্রাণ বাঁচাল। আদিত্য মায়ের সাথে একটা ছোট ঘরে বসেছিল। সেই ঘর, সেই ভাঙা চেয়ার। কিন্তু আজ বাতাসে অন্য কিছু ছিল। ভয় নেই। আদিত্য খবরের কাগজ ভাঁজ করল। মা, খুব শোরগোল হচ্ছে, সে ধীরে ধীরে বলল। মা তার হাত ধরলেন। বেটা, প্রথমবার মানুষ সত্য দেখছে। সেই দিন মেডিকেল কাউন্সিলের ইমার্জেন্সি মিটিং ডাকা হল। হাসপাতালের বড় আধিকারিক, সিনিয়র ডাক্তার আর আইনের লোকেরা মুখোমুখি ছিলেন। এক পাশে নিয়ম ছিল, অন্য পাশে একজন জীবন্ত মানুষ। সিনিয়র ডাক্তার সেটাই বললেন যা অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে দেখেছিলেন। যদি সেদিন আদিত্য না ঘাকত তবে আমরা একটা লাশের ওপর আলোচনা করতাম। অনেকক্ষণ বিতর্ক চলল। শেষে সিদ্ধান্ত এলো, আদিত্যর ওপর কোনো কেস চলবে না, তার মেডিকেল রেকর্ড পরিষ্কার থাকবে এবং সবথেকে বড় কথা, তাকে স্পেশাল মেরিট স্কলারশিপ দেওয়া হবে। এটা কোনো পুরস্কার ছিল না, এটা ছিল স্বীকৃতি। কয়েক সপ্তাহ পর আদিত্য আবার কলেজে গেল। এবার মানুষ হাসল না। কেউ পথ ছেড়ে দিল, কেউ হাত মেলাল। সেই ছেলেগুলো যারা আগে টিপ্পনি কাটত এখন জিজ্ঞেস করছিল, ভাই কিভাবে করলি? আদিত্য আগের মতোই থাকল, শান্ত, কাজে ডুবে থাকা। পার্থক্য শুধু এই যে এখন সে আর আবর্জনা কোড়াতে যেত না, কিন্তু সে কখনো ভুলল না সে কোথা থেকে এসেছে। এক বিকেলে সে ওই বড় হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এবার কাঁধে বস্তা ছিল না, গলায় আইডি কার্ড ছিল। সে ভেতরে তাকাল আর মনে মনে বলল, আমি এসে গেছি। কাহিনী এখানেই শেষ হয় না, কিন্তু সেদিন থেকে শহর একটা শিক্ষা নিয়েছিল। মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার কাজে হয়।